কখনো কি এমনটা ভেবে দেখেছেন যে একজন সুপারস্টার যার কিনা প্রায় $30 মিলিয়ন সম্পত্তি, অথচ তার নামটা হয়তো বিশ্বের অনেকেই শোনেনি? আজকের এই আলোচনাটা ঠিক এমনই একজনকে নিয়ে, যিনি আক্ষরিক অর্থেই একটা পুরো দেশকে মাতিয়ে রেখেছেন। প্রশ্নটা শুনতে একটু অন্যরকম লাগতে পারে, তাই না? কিন্তু ব্যাপারটা হলো, এমন অনেকেই কিন্তু আছেন যারা নিজের দেশের সুপারস্টার, কিন্তু দেশের বাইরে তাদের সেভাবে কেউ চেনে না। তো আজ আমরা ঠিক এমনই একজনকে নিয়ে কথা বলবো। আর সেই মানুষটি আর কেউ নন, তিনি হলেন শাকিব খান। বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষের এই দেশে তাকে কিন্তু ভালোবেসে সবাই কিং খান নামেই ডাকে। আর তার জনপ্রিয়তা, সে তো এক কথায় আকাশ ছোঁয়া। কিন্তু প্রশ্ন হলো, তাকে কেন একটা দেশের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি চালিকা শক্তি বলা হচ্ছে? আচ্ছা, চলুন আমাদের আলোচনার প্রথম ভাগে এটাই একটু খতিয়ে দেখি, কিভাবে শাকিব খান দশকের পর দশক ধরে একাই একটা ইন্ডাস্ট্রিকে, যাকে বলে, টেনে নিয়ে গেছেন। তার আগে যারা হয়তো ঢালিউড শব্দটা শোনেননি, তাদের জন্য ছোট্ট করে বলে রাখি, এটা হলো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি নাম, ঢাকা কেন্দ্রিক যে ফিল্ম ইন্ডাস্ট্রি, অনেকটা ভারতের বলিউডের মতো আর কি। আর এই সংখ্যাটা $30 মিলিয়ন, এটা কিন্তু সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। বাংলাদেশি টাকায় হিসাব করলে দাঁড়ায় প্রায় ৩৫০ কোটি টাকারও বেশি। ভাবা যায়, একটা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন তারার একার এই পরিমাণ সম্পদ, এটাই তো আসলে বলে দেয় তার প্রভাবটা ঠিক কতটা গভীরে। এই যে কথাটা বলা হয় যে তিনি ঢালিউডের চালিকা শক্তি, এটা কিন্তু একদম খাঁটি কথা। কারণ তিনি শুধু একজন অ্যাক্টর নন, তিনি হলেন সেই ইঞ্জিনটা যার সিনেমাগুলো বছরের পর বছর ধরে সিনেমা হলগুলোকে চালু রেখেছে আর পুরো ইন্ডাস্ট্রিটাকেও আর্থিকভাবে বাঁচিয়ে রেখেছে। তো চলুন এবার একটু তার ক্যারিয়ারের দিকে ফিরে তাকাই। কিভাবে এই রাজত্বের শুরু হলো, কিভাবে একজন সাধারণ তরুণ থেকে তিনি হয়ে উঠলেন সিনেমার একছত্র অধিপতি। এই টাইমলাইনটা দেখলেই কিন্তু তার পুরো জার্নিটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, শুরুটা হয়েছিল ১৯৯৯ সালে। পারিশ্রমিক কত ছিল জানেন? মাত্র ৫,০০০ টাকা। সেখান থেকে প্রায় এক দশক পর ২০০৮ সালে প্রিয়া আমার প্রিয়া ছবি দিয়ে এলো সেই কাঙ্ক্ষিত ব্রেকথ্রু, যাকে বলে সুপারস্টারডম। এরপর তো আর পেছনে তাকাতে হয়নি। ২০১০-এ পেলেন প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আর ২০১৬-তে শিকারী সিনেমা দিয়ে পা রাখলেন আন্তর্জাতিক অঙ্গনেও। সত্যি অসাধারণ একটা জার্নি। ব্যাপারটা যে শুধু কথার কথা নয়, তার প্রমাণ কিন্তু এই সংখ্যাগুলোই। ২ দশকের বেশি লম্বা একটা ক্যারিয়ার, ২৫০রও বেশি সিনেমায় অভিনয়, সেরা অভিনেতা হিসেবে ৪-৪টে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই পরিসংখ্যানগুলোই তো যথেষ্ট এটা বোঝানোর জন্য যে কেন তাকে একাই একটা ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দেওয়ার কথা বলা হয়। তবে জানেন তো, শুধু ভালো অভিনেতা হলেই শীর্ষে টিকে থাকা যায় না। শাকিব খান ঠিক এটাই বুঝেছিলেন। তাই তিনি পর্দার নায়ক থেকে ধীরে ধীরে হয়ে উঠেছেন ইন্ডাস্ট্রির একজন আসল নিয়ন্ত্রক, একজন কিং মেকার। চলুন তার এই সাম্রাজ্য গড়ার গল্পটাই এবার একটু দেখি। তার ক্ষমতার দিকে এগোনোর রাস্তাটা কিন্তু ছিল বেশ গোছানো আর স্ট্র্যাটেজিক। প্রথম ধাপটা ছিল বক্স অফিসে একছত্র আধিপত্য তৈরি করা। সেটা হয়ে যাওয়ার পর তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব নিয়ে ইন্ডাস্ট্রির নেতৃত্বে চলে এলেন, আর ফাইনালি নিজের প্রোডাকশন হাউস এসকে ফিল্মস খুলে পুরো নিয়ন্ত্রণের শেষ ধাপে পৌঁছালেন, যার লক্ষ্যটা এখন কিন্তু শুধু দেশে নয়, সারা বিশ্বে। আর নিজের প্রোডাকশন হাউস থাকার সবচেয়ে বড় সুবিধাটা কি? পুরো ক্রিয়েটিভ কন্ট্রোল। এই যে হিরো দি সুপারস্টার, পাসওয়ার্ড বা বীরের মতো সিনেমাগুলো, এগুলোতে তিনি শুধু হিরো নন, তিনি নিজেই গল্পের চালক। এর ফলে তিনি একদিকে যেমন নিজের ব্র্যান্ড ভ্যালু নিয়ন্ত্রণ করতে পারছেন, তেমনি সিনেমার কোয়ালিটিও নিশ্চিত করছেন। আচ্ছা, এবার আসা যাক সম্ভবত সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটায়, টাকা পয়সার হিসাবে। এই যে এত বড় তারকা খ্যাতি, এর অর্থনৈতিক ভিত্তিটা আসলে কি? কিভাবে তিনি এত বড় একটা ফাইন্যান্সিয়াল এম্পায়ার বা আর্থিক সাম্রাজ্য গড়ে তুললেন? এই তুলনাটা দেখলেই কিন্তু তার আর্থিক উত্থানের পুরো ছবিটা স্পষ্ট হয়ে যায়। একবার ভাবুন, যে মানুষটা শুরু হয়েছিল মাত্র ৫,০০০ টাকার একটা চেক দিয়ে, আজ তিনি এক একটা সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৬০ থেকে ৭০ লাখ টাকা, হাজার গুণেরও বেশি। এই বিশাল পার্থক্যটাই তো আসলে কিং খানের সাফল্যের আসল গল্পটা বলে দেয়। আর একজন সত্যিকারের স্মার্ট সুপারস্টারের মতোই তার আয়ের উৎস কিন্তু শুধু একটাই না। এই যে দেখুন, সিনেমার পারিশ্রমিক তো আছেই, এর বাইরেও বিজ্ঞাপন, বিভিন্ন স্টেজ শো, নিজের প্রোডাকশন হাউস আর বড় বড় ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েও তার আয় আসে। আয়ের এই ডাইভার্সিটি বা বৈচিত্র্যই কিন্তু তার $৩০ মিলিয়ন সাম্রাজ্যের মূল ভিত্তি। তো আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার দেখব তার ভবিষ্যতের পরিকল্পনা কি। শাকিব খানের লক্ষ্য কিন্তু এখন আর শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, তার ভিশনটা আরও অনেক বড়, ঢালিউডকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া।
নিউ ইয়র্ক, বস্টন, টরন্টো এই শহরগুলোর নামই কিন্তু বলে দিচ্ছে তার গ্লোবাল অ্যাম্বিশনটা ঠিক কোন দিকে যাচ্ছে। যেখানেই বড় সংখ্যক প্রবাসী বাংলাদেশী আছেন, সেখানে তিনি ঢালিউডি সিনেমার জন্য একটা নতুন বাজার তৈরি করতে চাইছেন। আর এভাবেই কিন্তু তিনি ধীরে ধীরে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। আর ব্যাপারটা যে শুধু পরিকল্পনার পর্যায়ে আছে তা কিন্তু নয়, এটা এখন বাস্তবতা। তার কোম্পানি এসকে ফিল্মস অলরেডি আমেরিকা আর সংযুক্ত আরব আমিরাতে নিজেদের ডিস্ট্রিবিউশন চ্যানেল খুলে ফেলেছে। কিছুদিন আগেই তার প্রযোজনার একটা সিনেমা উত্তর আমেরিকার ৩৫টারও বেশি হলে মুক্তি পেয়েছে। এটা কিন্তু বাংলা সিনেমার জন্য অনেক বড় একটা ব্যাপার, আর তার বিশ্বযাত্রার একটা শক্ত প্রমাণ। তাহলে সবশেষে এসে প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায় যে মানুষটা ২ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সিনেমা জগতে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন, তিনি কি পারবেন ঢালিউডকে সঙ্গে নিয়ে নিজেকে একটা গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে? তার এই নতুন যাত্রার ভবিষ্যৎ কী সেটা তো সময়ই বলে দেবে।